দর্শক আমন্ত্রণ ইভালির সৌজন্যে আপনাদের নিয়মিত আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক আপনারা জানেন যে করোনার মধ্যেও আসলে লকডাউন, ঘরবন্দি মানুষের জীবন, তারপরও জীবন জীবিকা থেমে নেই। সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। দেশের পুঁজিবাজারও চলমান রয়েছে ব্যাংক ব্যবস্থার সাথে মিল রেখে, এবং পুঁজিবাজারে আমরা দেখতে পেয়েছি এই লকডাউনের মধ্যেও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আজকেও আমরা যেমনটি দেখেছি পুঁজিবাজারে প্রায় 1200 কোটি 1164 কোটি টাকা লেনদেন হয়েছে। অর্থাৎ ঘরে বসেও কিন্তু মানুষ পুঁজিবাজারের প্রতি বেশ লেনদেনে আগ্রহী, ইতিবাচক লেনদেন করছেন, তারই প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। তবে এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে যেই আশঙ্কার যে জায়গাটি, সেটি হচ্ছে দুর্বল যে সমস্ত শেয়ার রয়েছে সেই শেয়ারগুলোকে অতিরিক্ত মূল্যায়িত হচ্ছে। অর্থাৎ 20 টাকার শেয়ারের দাম অনেক ক্ষেত্রে 140 টাকা 150 টাকা এমনও হচ্ছে। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, সেই প্রশ্নের উত্তর জানতে চাই। পুঁজিবাজারে দুর্বল শেয়ারে আগ্রহ কেন বিনিয়োগকারীদের? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুস্তাক আহমেদ সাদিক, তিনি সাবেক সভাপতি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। আমাদের সঙ্গে একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন জিয়াউর রহমান, তিনি সম্পাদক অর্থসূচক এবং তিনি পুঁজিবাজার বিশ্লেষকও। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামও যুক্ত রয়েছেন। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বেদ সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনায় ফিরবো, পুঁজিবাজার নিয়ে আলোচনায় যাব, তবে যাবার আগে হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসতে চাই। দর্শক, আপনারা জানেন যে আগামী মাসেই কিন্তু 1 মাস পরেই কিন্তু বাজেট ঘোষণা করা হবে। সেই বাজেট নিয়ে সহকর্মী বাবু কামরুজ্জামানের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো সেটি। করোনা ভাইরাসের থাবায় গত বছরের মার্চ থেকেই বিপর্যস্ত দেশের অর্থনীতি। বহুদিন থমকে ছিল উৎপাদনের চাকা। নিম্ন আয়ের মানুষ জীবন জীবিকা নিয়ে আছেন চরম বিপর্যয়ে। কমেছে আমদানি রপ্তানি বাণিজ্যও। রেমিটেন্স বা প্রবাসী আয় ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই হয়েছে নেতিবাচক। এমন বাস্তবতায় আগামী 3 জুন ঘোষণা হতে যাচ্ছে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট, যেখানে নতুন বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে 6 লাখ কোটি টাকা। প্রথমবারের মতো ঘাটতি বাজেট ছাড়াচ্ছে 2 লাখ কোটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে চলতি অর্থ বছরের তুলনায় কিছুটা কমিয়ে 7% ঘরে রাখা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। মহামারীর এই বাজেটে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক 2 সভাপতি। আমাদের মেডিকেল ফ্যাসিলিটি যা আছে তা হয়তো বর্তমানে সেটা মোকাবেলা করা যাচ্ছে, অনেক জায়গায় করা যাচ্ছে না, কিন্তু এটা যদি আরো সংক্রমণ বাড়ে এই পরিস্থিতিতে, তখন কিন্তু মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। গত বাজেটের অনেকাংশেই আমরা এডিপি গুলো বাস্তবায়ন করতে পারিনি। আমাদের এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট নজর দেওয়ার দরকার। কৃষক যাতে কৃষিকাজটা নির্বিঘ্নে করতে পারেন সেই দিকে বিশেষ খেয়াল রাখা দরকার। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ দেয়া হচ্ছে 1,02,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা বেশি। তবে বাজেটীয় আয়ের বড় অংশের নির্ভরতা এনবিআরের রাজস্ব সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং মহামারীকালের বাজেট বাস্তবায়ন সরকারের বাড়তি চ্যালেঞ্জ বলে মনে করছেন এই ব্যবসায়ীরা। বাজেটের আকার বৃদ্ধির চেয়েও বাজেটের ইমপ্লিমেন্টেশনকে যাতে আমরা, কারণ আমাদের অনেক বাধা আছে এই কোভিডের কারণে। এটা একটা বড় বাজেট, গতবারের তুলনায় বড়, সেজন্য চ্যালেঞ্জও কিন্তু বহুমুখী হবে। বিশেষ করে রাজস্ব আদায়টা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এমন সময়, সেই দিকটাকে দেখতে হবে। স্বাস্থ্য খাতের বরাদ্দ এবং বাস্তবায়ন কতটা দক্ষতার সঙ্গে করা হচ্ছে তার উপর অর্থনীতি পুনরুদ্ধারের অনেকটা নির্ভর করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী বাবু কামরুজ্জামান একটি প্রতিবেদন দেখছিলাম আমরা। আসছে বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা নিয়ে আমরা এবার আলোচনায় ফিরতে চাই। দর্শক, যে বিষয়টি বলছিলাম, পুঁজিবাজারে আসলে দুর্বল কোম্পানির শেয়ারের প্রতি আমরা আগ্রহ দেখছি। আমরা দেখছি এই চলতি সপ্তাহেও কিন্তু প্রায় অনেক শেয়ারের দামই আসলে বেড়ে প্রায় 1.5 গুণ 2 গুণ হয়ে যাচ্ছে, মাসের ব্যবধানে 2 গুণ হয়ে যাচ্ছে, এমন বিভিন্ন প্রতিবেদন পাচ্ছি, বিভিন্ন হিসেবে এমন উঠে আসছে। জনাব জিয়াউর রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আপনিও নিশ্চয়ই, যেহেতু পুঁজিবাজার আপনি সবসময়ই আসলে নজরদারিতে রাখেন, সেই হিসেবে আপনিও দেখেছেন যে দুর্বল কোম্পানিগুলো আধিপত্য বাজারে রয়েছে। এটি আসলে কেন? সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কেন? এখানে কি অতি লাভ হয় সেই কারণে? কিন্তু দুর্বল কোম্পানি বেশি বাড়া তো কোনো বাজারের জন্যই ভালো নয়। আপনার ব্যাখ্যা জানতে চাই। এটা মূলত হচ্ছে যে আমাদের বিনিয়োগকারীরা
ততটা সচেতন নয়, এবং যারা এ বাজারে বিনিয়োগ করতে আসেন, বিশেষ করে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, ব্যক্তি বিনিয়োগকারী, তারা যতটা না বিনিয়োগকারী তার চেয়ে বেশি ট্রেডার, তারা অল্প সময়ের মধ্যে অনেক বেশি রিটার্ন চান। ক্ষুদ্র ওই যে দুর্বল শেয়ার কথা বলছেন, এগুলো সাধারণত ছোট পেইড আপের কোম্পানি, শেয়ার সংখ্যা কম, যার ফলে এগুলো শেয়ারের প্রাইস অনেক বেশি ফ্লাকচুয়েশন করে। খুব অল্প কিছু শেয়ার যদি কেউ কিনে নেয়, তাতেও কিন্তু দেখা যায় যে চাহিদা এবং যোগানের মধ্যে একটি ভারসাম্যহীনতা তৈরি হয় এবং শেয়ারের দাম অনেক বেড়ে যায়। সুতরাং এই বিনিয়োগকারীরা মনে করেন যে এখন এই বিনিয়োগ করলে বলে দ্রুত রিটার্ন পাওয়া যাবে, অনেক বেশি লাভ হবে। হয়ও কখনো কখনো কারো কারো হয়, কিন্তু একটা জিনিস তারা খেয়াল করেন না, সেটি হচ্ছে যে 10 জনের যদি বিনিয়োগ করেন, 2 জন হয়তো সত্যিকার অর্থে লাভ নিয়ে বেরোতে পারেন, 8 জন কিন্তু লোকসান করেন। কারণ এই দুর্বল মৌলের কোম্পানিগুলো বছর শেষে কিন্তু কোনো লভ্যাংশ দিতে পারে না, ভালো কোনো রিটার্ন দিতে পারে না। কেউ যদি একটি চড়া দামে শেয়ার কিনে আটকে যান এবং সেই শেয়ারটি যদি উনি বিক্রি না করতে পারেন, শেয়ার দাম যদি কমে যায়, তাহলে কিন্তু উনি যে ডিভিডেন্ড দিয়ে পুষিয়ে নেবেন সে সুযোগটা কিন্তু থাকে না। তো আমার মনে হয় যে বিনিয়োগকারীদেরকে আরেকটু সচেতন করা এবং যতটা পারা যায় ব্যক্তি বিনিয়োগকারী থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মুখী বাজারটা করতে পারলে, যত বেশি প্রতিষ্ঠান বাজারকে ডমিনেট করবে, তত বেশি কিন্তু ভালো শেয়ারের পারফরমেন্স ভালো থাকবে বাজারে। আর যত বেশি ইন্ডিভিজুয়াল ইনভেস্টর থাকবেন, অ্যাওয়ারনেসের ঘাটতি থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে সুশাসনেরও ঘাটতি থাকে। কারণ অনেক সময় আমরা চোখের সামনে দেখি যে দ্বিগুণ হয়ে যাচ্ছে 1.5 মাস 2 মাসের মধ্যে, যথাসময়ে অ্যাকশন নেওয়া হয় না। সেই অ্যাকশন নেওয়া হয় না বলে অন্যরা আবার প্ররোচিত হয়। আমরা মনে করি যে এই অ্যাকশনগুলো যদি নেওয়া হয়, মানুষকে সচেতন করা হয় এবং এর পেছনে যদি কারসাজি থাকলে সেটি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে হয়তো আগামী দিনে আমরা দেখবো যে দুর্বল মূল্যের শেয়ার নিয়ে আর এরকম ফাউল প্লে হবে না। জনাব জিয়াউর রহমান, আসলে এই ব্যবস্থা নেওয়ার কথা আপনি বলছিলেন, সেই ব্যবস্থাটি কারা নেবে? এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। রেগুলেটরি তো বিএসসিসি আছেনি, বিএসসিসি বাজার মনিটর করছে, ডিএসসি মনিটর করছে, সিএসসি মনিটর করছে, এবং বিশেষ করে ডিএসসি এবং সিএসসি প্রাইমারি রেগুলেটর, তাদেরও স্টেট অফ দ্য আর্ট সফটওয়্যার আছে। সুতরাং তাদের কাছে যদি কোনো ফাউল প্লে চোখে পড়ে, তাদেরও আসলে দায়িত্ব আছে সেই জায়গাটার সাথে সাথে অ্যাড্রেস করা বিএসসিসিরও। তবে এক দুটি জায়গা নিয়ে আমার একটু আপত্তি আছে, সেটি হচ্ছে যে আমরা কিছু দুর্বল মৌলের কোম্পানি স্টক এক্সচেঞ্জ ভিজিট করতে আমরা দেখেছিলাম, কিন্তু মাঝপথে একটি সময় এসে বিএসসিসি কিন্তু স্টক এক্সচেঞ্জের কাছ থেকে সেই ক্ষমতাটুকু কেড়ে নিয়েছিল। কি কারণে? যে বিএসসিসির কাছ থেকে পারমিশন নিয়ে তারপর কোম্পানিগুলো ভিজিটে যেতে হবে। অনেক কোম্পানি বন্ধ ছিল, অনেক কোম্পানির প্রোডাকশন 1/3 ছিল, অথচ সেই কোম্পানির শেয়ারের দাম অনেক বেড়ে যাচ্ছিল। তো আমি মনে করি যে আমাদের স্টেক হোল্ডারদের দায়িত্ব আরো বেশি বাড়াতে হবে, তাদের এখতিয়ার দিতে হবে এবং প্রত্যেকের জায়গা থেকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। বিএসসিসি কে অবশ্যই সুপার রেগুলেটর হিসেবে অনেক বেশি নজরদারি করতে হবে, অনেক বেশি কঠোর অবস্থান নিতে হবে, এবং কেউ যদি আইনের ভায়োলেশন করে, কোথাও যদি ইনসাইডার ট্রেডিংও থাকে, তাহলে সেগুলো খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। তবে আশার কথা হচ্ছে এই বর্তমান কমিশন কিন্তু দু একটি ক্ষেত্রে এমন কিছু বড় জরিমানা করেছে যেটি আমাদের পুঁজিবাজার ইতিহাসে এর আগে আমরা দেখিনি। তো আমরা মনে করি যে পুঁজিবাজারে এই মুহূর্তে কিছু লোকবলের ঘাটতি আছে, কিন্তু নতুন লোকবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়াও চলছে। আমরা হয়তো কিছুদিন পরে দেখবো যে বিসিসি আরো বেশি ইকুইপড হবে, আরো বেশি তৎপর হবে এবং আমাদের বাজারে এই ধরনের ফাউল প্লে আরো কমে আসবে। অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউর রহমান। আমরা এই বিষয় নিয়ে একটু চট্টগ্রামে যেতে চাই। জনাব মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম নিশি শুনতে পাচ্ছেন, আপনিও আমাকে স্বাগত জানাচ্ছি, আপনাকেও আমাদের মিট সংলাপ অনুষ্ঠানে। ঢাকার মতো নিশ্চয়ই চট্টগ্রামের বাজারেও একই পরিস্থিতি, দুর্বল কোম্পানির আধিপত্য, এবং সেটি কিন্তু একদিন দুদিন ধরে নয়, গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে আজকের বাজারেও যেমন লেনদেন কিন্তু যথেষ্টই ভালো হয়েছে। 2.5 ঘন্টার লেনদেনেই কিন্তু ঢাকার বাজারে আমরা দেখতে পাচ্ছি 1164 কোটি টাকা লেনদেন হয়েছে। চট্টগ্রামে নিশ্চয়ই খুব ভালো লেনদেন হচ্ছে, কিন্তু এই যে দুর্বল কোম্পানিগুলো, সেই দিকেই কেন বিনিয়োগকারীরা ছুটছেন? ধন্যবাদ। আসলে জিয়াউর রহমান সাহেব যে কথাটা বললেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এখানে দুটো জিনিস আছে। আমি আপনাদের অনুষ্ঠানে যতবারে এসেছি সবসময় কিন্তু একটা জিনিসের উপরে জোর দিয়েছি, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অর্থাৎ এটাকে আমরা অন্য ভাষায় ফাইন্যান্সিয়াল লিটারেসি দুটো জিনিস। একটা হচ্ছে রেগুলেটরদের, যারা রেগুলেটর তাদের নজরদারি, সেটাও জিয়াউর রহমান সাহেব খুব সুন্দরভাবে রেগুলেটরের নজরদারির সাথে ইনভেস্টরদের যে অ্যাওয়ারনেস, এই দুটো জিনিস যদি সম্মিলিত হয়, একত্র হয়, তাহলে আপনি যে দুর্বল শেয়ারের প্রতি যে মানুষের আগ্রহ বা বিনিয়োগকারীদের আগ্রহ, বা বিনিয়োগকারীরা সেখানে খুব অল্প সময়ে তাদের লভ্যাংশ নিয়ে তারা লাভ করতে চায়, সেটা কিন্তু আর থাকবে না বলে আমার মনে হয়। এটাই যথার্থ একটা প্রতিবিধান এখানে। আর ওভারঅল যে শেয়ার বাজারের উপরে যে আপনি যেটা বলছেন, এই লকডাউনের মধ্যেও শেয়ার বাজার আজকের যে শেয়ার বাজারের যে যেটা ফলাফল, সেটা থেকে এটাই প্রমাণিত হচ্ছে মানুষ লকডাউনের ভিতরেও
একটা পথ খুঁজে বেড়াচ্ছে, যে চাচ্ছে তার ইনভেস্টমেন্ট সে করবে, সে ইনভেস্ট করে তাকে রিটার্ন আনা, সেখান থেকে তার যে লভ্যাংশ নিয়ে সেই সমাজে ভালো বসবাস করা, এটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত একটা পজিটিভ দিক আমি বলি। যেমন আজকে আপনি দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা আসছে আমাদের লকডাউনের ভিতরে বাংলাদেশে যে রিজার্ভ সেটা এখন আরেকটা মাইল ফলে গেছে, $45 বিলিয়ন। একই সাথে আমাদের বাইরের এই লকডাউনের ভিতরে আমাদের যে শ্রমজীবী মানুষরা আছে বাইরের থেকে শুধু গত এক মাসে 2,000 কোটি টাকার উপরে বাংলাদেশে তারা প্রেরণ করেছে। এখন সেখানে প্রশ্ন আসছে যে এটা যদি আমরা ধরে রাখতে পারি, পুঁজিবাজারে যদি একটা মানুষের যে আস্থা, যে বর্তমান যে আস্থার উপরে ভিত্তি করে মানুষ বিনিয়োগ করছে, সেটা দুর্বল শেয়ারের কথা আমরা বলছি একটা দিক, সেটা দুর্বলতা হয়তো আমাদের পুঁজিবাজার, কিন্তু ওভারঅল পুঁজিবাজার মানুষের যে আস্থাটা ধরে রাখছে এখনো পর্যন্ত, সেটা যদি ধরে রাখতে হয় এই দুর্বল শেয়ারগুলোর উপরে বেশি করে নজরদারি যেমন রাখতে হবে, অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে, যেন মানুষ কোনো অবস্থাতেই তার আস্থাটা তিরোহিত না হয় পুঁজিবাজার থেকে। তাইলে পুঁজিবাজার থেকে যে ইচ্ছিত লক্ষ্য, পুঁজিবাজারকে নিয়ে আমাদের যে আশা জাতি হিসেবে বা আমাদের অর্থনীতির জন্য পুঁজিবাজার যে কন্ট্রিবিউট করতে পারে, সেই কন্ট্রিবিউশনটা অবশ্যই আসবে। এবং দুর্বল শেয়ারগুলোকে নজরদারিতে অবশ্যই আপনি ইউ হ্যাভ ব্রট এ ভেরি ভাইটাল পয়েন্ট, যে দুর্বল শেয়ারের উপরে পুঁজি বিনিয়োগ করবে, পুঁজি হারা হবে, মানুষ আস্থা হারাবে, সেই জিনিসটা যেন না হয়। আমার কাছে আমার একেবারেই রেগুলেটর যারা মেইনলি রিসেকের কাছে এটা আমার অনুরোধ থাকবে, যদিও ঢাকা চট্টগ্রাম একটা মনিটরিং আসছে, সেখানে তারা মনিটরিং সেল আছে, তারা অবজার্ভ করে সেই অবজারভেশন গুলি তারা পাঠায়, সেটার উপরে যেন খুব জরুরি ভাবে কড়া ভাবে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে মানুষের আস্থাও থাকবে, মানুষ পুঁজিবাজার উপরে যে মানুষ ঠকবে না সাধারণ অসংখ্য ধন্যবাদ জনাব ইমদাদুল ইসলাম। আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন জনাব মুস্তাক আহমেদ সাদিক, তিনি সাবেক সভাপতি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমরা জনাব মুস্তাক আহমেদ সাদিক। আপনি যেই টপিকে আমরা আজকে কথা বলছি আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন, এই মুহূর্তে দুর্বল শেয়ারের প্রতি আগ্রহ দেখতে পাচ্ছি সাধারণ বিনিয়োগকারীদের, আমরা সেই বিষয়ে কথা বলছি। আমরা এই সপ্তাহ দেখছি দুর্বল শেয়ারগুলোর দাম বাড়ছে এবং আমার হাতে একটি রিপোর্ট রয়েছে, সেখানে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম রিপোর্ট করেছে 19 টাকার শেয়ার 10 মাসে 140 টাকা। আজকে সেই শেয়ারটি 163 টাকা ছিল দাম, অর্থাৎ 10 মাসের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 7 গুণ। কি এমন মধু রয়েছে সেটি আসলে ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা বিভিন্ন ব্রোকার্স অ্যাসোসিয়েশন চালাচ্ছেন কিংবা বিভিন্ন হাউসগুলোতে নেতৃত্বে রয়েছেন, আপনারা বিনিয়োগকারীদেরকে এই বিষয়ে কোনো রকমের আসলে অভিজ্ঞতা শেয়ার করেন কিনা, বা এসব শেয়ার কিনে তারা আসলে ঝুঁকিতে পড়তে পারেন এমন কোনো অ্যাওয়ারনেস আপনারা তৈরি করেন কিনা, জনাব মুস্তাক আহমেদ সাদিক? অনেক বড় একটা প্রশ্ন করেছেন, যাই হোক আমি চেষ্টা করছি উত্তর দিতে যতটুকু সম্ভব। এই যে শেয়ারগুলো নিয়ে খেলাধুলা করা হয়, স্পেশালি মানে স্মল বেস, পেড আপ ক্যাপিটাল যত ছোট, এগুলো বেশি রকমের খেলাধুলা হয়। আর একটা শেয়ার নিয়ে তার মানে খেলাধুলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে না, গেমলিং তো হচ্ছে, এটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ বুঝতেছে যে গেমলিং হচ্ছে না। আদারওয়াইজ একটা যার কোনো ডিভিডেন্ড দিবে না, কোনো কিছু নাই, তার ইপিএস নাই, সেই শেয়ার কেন বাড়বে? বুঝলেন না? তো এটা তো একটা সেক্টর তো এটা নিয়ে খেলাধুলা করছে, অস্বীকার করার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন যে 19 টাকা শেয়ার 165 টাকা হয়ে গেছে, এটা 163 টাকা। হ্যাঁ, আমি সেটা বলতেছি, 163 টাকা হয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে যে এই শেয়ারটার কোনো হচ্ছে না। তারপরে হঠাৎ করে একটা নিউজ দেওয়া হলো যে সেই করতে যাচ্ছে, ওই করতে যাচ্ছে, সে ভ্যাকসিন ইম্পোর্ট করতে যাচ্ছে ইত্যাদি। যখন নিউজ হলো তখন সবাই ঝাঁপায়া পড়লো এবং করতে থাকলো। সেটি একটি ইন্স্যুরেন্স কোম্পানি, স্বাভাবিকভাবেই তার আসলে ভ্যাকসিন ইম্পোর্ট করার কোনো উপায় নেই। গুজবগুলো তো এরকম হয়, বুঝলেন না? তো এইটা সেটা যেমন এখনকার গুজব হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অল ভেহিকলস, যত রাস্তায় যত ভেহিকলস চলে সব ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স হবে, বুঝলেন? এই যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, এবং এই গুজবগুলো যখন হবে না তখন অনেকে ধরা খেয়ে যাবে। আবার অনেক এই যে যেই শেয়ারটা নিয়ে আপনি কথা বলছেন তার পেড আপ ক্যাপিটাল কত দেখেন, কত কম। যদি যত একজন টান দিলে এটা উপরে উঠে চলে যায়। কাজেই স্মল বেস ক্যাপিটালটাকে নিয়ে এই গেমলিংটা হচ্ছে। কিন্তু জনাব মুস্তাক আহমেদ সাদিক, যখন এই শেয়ারগুলোর দাম বাড়ানো হচ্ছে
তখন আসলে এই শেয়ারগুলো তো বিক্রি করতে হবে কারো না কারো কাছে। সেই বিক্রি করার জন্য নিশ্চয়ই বিভিন্ন রকমের খবর চাওয়ার করে দেয়া হয়। আমরা দেখতে পাই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিভিন্ন রকমের সংবাদ বা বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে দেওয়া হয়। এটি আসলে দূর করার উপায় কি, বা জি এটি নিয়ন্ত্রণের উপায় কি? আমরা সেই প্রশ্নের উত্তর নেব জনাব মোস্তাক আহমেদ সাদিক, তবে ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ বিরতির পরে। আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, পুঁজিবাজার দুর্বল শেয়ারে আগ্রহ কেন। বিরতিতে যাবার আগে জনাব মোস্তাক আহমেদ সাদিক, আপনি একটি ব্যাখ্যা দিচ্ছিলেন, তবে যে বিষয়টি আপনি বলছিলেন যে ধরে ধরে দাম বাড়ানো হচ্ছে, গেম প্লেইং হচ্ছে, খেলাধুলা হচ্ছে পুঁজিবাজারে, এই ধরনের ভাষা আপনি ব্যবহার করছিলেন। এবং আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একটি শেয়ারের দাম বাড়ানো হয়ে যায়, বিভিন্ন গ্রুপ করে তারা আসলে বিভিন্ন রকমের রটনা রটানো হয় যে এই শেয়ার দিয়ে এটা হবে সেটা হবে, দুনিয়া কিনে ফেলবে। তখন দেখা যায় সেই শেয়ারে সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকছে এবং যেই লোক আসলে শেয়ারটিকে ধরে ধরে দাম বাড়িয়েছিলেন তিনি বিক্রি করে দিয়ে আস্তে করে সরে পড়েন। বিষয়টি কি আসলে তাই কিনা, বা এদের কাছ থেকে আসলে বাজারকে উদ্ধার করার উপায় কি? সেই জন্য তো মানে কতগুলো সংস্থা আছে ধরার জন্য, এবং ধরতেও আছে, কিন্তু যতটুকু জোরে বা এটা পদক্ষেপ নেওয়া উচিত, যেভাবে পদক্ষেপটা নেওয়া উচিত সেভাবে হয়তো নেওয়া হচ্ছে না। এবং দৃষ্টান্তমূলক যদি দুই একটা এক্সাম্পলের পানিশমেন্ট দেওয়া হতো এবং সবাই দেখতো যে এরকম করলে পরে ধরা পড়ে এবং ধরলে পানিশমেন্ট হয়, তাহলে কিন্তু এটা বন্ধ হইতো। এটা যতক্ষণ পর্যন্ত না একটা এক্সাম্পলারি পানিশমেন্ট না হয়েছে, এটা চলতেই থাকবে বিভিন্ন নামে, বিভিন্ন ফোরামের নামে, বিভিন্ন ভাবে এটা দেখানো হবে। তারা যখন বলে আগামীকালকে এই শেয়ারের দাম এত হবে, এবং পরের দিন যখন বিনিয়োগকারীরা দেখে সত্যি সত্যি এত হয়ে গেছে, তখন সবাই এর উপর বিশ্বাস করে এবং ওর উপর ঝাঁপায়া পড়ে। আপনি দেখেন, এই যে জানতো তারা যে ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালকদের কাছে শেয়ারের সংখ্যা নাই, তাদের রিকোয়ার্ড শেয়ার নাই। 2% যে প্রতিজন ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের পরিচালকের থাকতে হবে সেটা ছিল না, তারা কিনবে। তো তারা তখন তারা পজিশন নিচ্ছে এবং সেই বলি তারা আবার বিক্রি করছে। এইভাবে বাজারটা আকাশে তুলছে। এবং এই যে ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন গুজব এখন বাজারে আছে, সে গুজব গুলো কি, যে কমার্শিয়াল ব্যাংক বিল্ডিং যতগুলো আছে, কমার্শিয়াল বিল্ডিং গুলো সব ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। ওই যে একটা আগুন লাগার পরে ইন্স্যুরেন্স থেকে তারা প্রেসার করতেছে ইড্রাক দিয়ে যে সমস্ত কমার্শিয়াল বিল্ডিং শুড বি আন্ডার ইন্স্যুরেন্স কভারেজ। তারপরে আসতেছে যে যতগুলি ভেহিকল চলে, এত অ্যাক্সিডেন্ট হয়, এত কিছু হয়, যেহেতু থার্ড পার্টি ইন্স্যুরেন্স কেউ কম্পেনসেশন পায় না, এখন এটাকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করার জন্য এইসব গুজবগুলো যখন বাজারে আসে, তখন সাধারণ মানসিক হিসাব করে, ও মাই গড, ইটস এ হিউজ মার্কেট, তাহলে এটা শেয়ারের প্রাইস অনেক উঠবে। কিন্তু পেড আপ ক্যাপিটালটা যেহেতু ছোট, এটা নিয়ে একটু টান দিলেই, দুইজনে টানলেই তো এটা আকাশে উঠে যায়। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তাক আহমেদ সাদিক। জিয়া রহমান, আপনি শুনছিলেন যে বিষয়গুলো আসলে বারবার উঠে আসছে এবং এগুলো নতুন কোনো কথা যদিও নয়। আমরা যদি ব্যাংক এবং বীমা কোম্পানিগুলোর মধ্যে বৈষম্য চিন্তা করি, দেশের অর্থনীতির প্রাণ বলা হয় ব্যাংকগুলোকে, এবং ব্যাংক প্রথম সারির যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো আসলে 30 থেকে 40 টাকার ভিতরে প্রায় সবগুলোরই দাম। তার বিপরীতে যদি আমরা দেখি যে দুর্বল মূল্যভিত্তির বীমা কোম্পানিগুলো তার থেকে 4-5 গুণ দামে বিক্রি হচ্ছে। এত বৈষম্য আসলে বাজারে, এটি আসলে কেমন দেখায় না? আপনার ব্যাখ্যা কি এই ব্যাপারে? এটাই শুরুর দিকে আমি বলছিলাম যে এখানে ফিনান্সিয়াল লিটারেসি বা অ্যাওয়ারনেসের একটা বিষয় আছে। আপনি এখন এমন অনেক ব্যাংক আছে যেখানে বিনিয়োগ করলে আপনি ডিভিডেন্ড ইল্ড আপনি 6, 7, 8 পর্যন্ত হয়ে যায়। তার মানে আপনি ব্যাংকে যে এফডিআর করলে এখন পাওয়া যায় 5%, তার চেয়ে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে ব্যাংকের শেয়ার কিনলে। অথচ সেই ব্যাংকের শেয়ার মানুষের আগ্রহ তৈরি হচ্ছে না, বা সেখানে দাম বাড়ছে না। আর যে ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়লো, সেটার ডিভিডেন্ড কত দিচ্ছে আপনি দেখেন, 10% ডিভিডেন্ড দিচ্ছে, হয়তো শেয়ারের দাম হলো 80 টাকা। এই যে তার তো ডিভিডেন্ড 1%ও হবে না। বিনিয়োগকারী যখন কম্পেয়ার করতে পারবে যে অ্যাকচুয়ালি কোথা থেকে আমার রিটার্নটা ভালো আসছে দীর্ঘমেয়াদে, তখন কিন্তু এই বৈষম্যটা কিছুটা কমে আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ইন্স্যুরেন্স নিয়ে আমার একটা আক্ষেপ আছে, সেটি হচ্ছে যে এই যে ইন্স্যুরেন্সের শেয়ারের দামগুলো বাড়লো, গুজব যেমন নানা চক্র ছড়িয়েছে, পাশাপাশি রেগুলেটরদের ভূমিকাটাও ভালো ছিল না। একই দিকে পুঁজিবাজার রেগুলেটর, অন্যদিকে হচ্ছে আপনার আইডিআর যারা ইন্স্যুরেন্স রেগুলেটর, দুই পক্ষ বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছে যে ইন্স্যুরেন্স সেক্টরের ভবিষ্যৎ অনেক ভালো, এই আইন সংশোধন হচ্ছে, আগামীতে ওদের রেভিনিউ অনেক বেড়ে যাবে, ওদের মুনাফা ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে। আমি মনে করি কখনোই কোনো রেগুলেটরের উচিত না প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করা যে কোনো সেক্টরের সক্ষমতা বেড়ে যাবে কি কমে যাবে।
সক্ষমতা যদি বেড়ে যায় তাহলে অ্যাকাউন্টসই তো প্রমাণিত হবে, তার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে প্রমাণিত হবে, বিনিয়োগকারীরা তখন দেখে নেবে। কিন্তু খুদ রেগুলেটর যখন বলেন যে তার আগামী দিনে রেভিনিউ বাড়বে, তার ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা বাড়বে, কিংবা রেগুলেটর যখন এমডি বা চেয়ারম্যানদের নিয়ে মিটিং করে বলেন যে তোমাদেরকে এই বছর ইপিএস এত শতাংশ বাড়াতে হবে কিংবা মিনিমাম এত লেভেলের ডিভিডেন্ড দিতে হবে, তখন বুঝতে হয় যে এর সাথে বাজারে যে প্লে হচ্ছে, প্লের সাথে কোনো না কোনো ভাবে হয়তো রেগুলেটরের একটা সম্পর্ক আছে কিংবা একটা প্রশ্রয় আছে। সুতরাং এই ধরনের মেসেজ যখন বিনিয়োগকারীদের কাছে যায় তখন কিন্তু বিনিয়োগকারীরা বেপরোয়া হয়ে যায়। আমরা মনে করি যে আগামী দিনে বিনিয়োগকারীদের এই জিনিসগুলো আত্মসমালোচনা করা উচিত, এই জিনিসগুলো নিয়ে পর্যালোচনা করা উচিত, এবং এই ধরনের ভুল, আমি বলছি না অপরাধ কারণ আমার কাছে ডকুমেন্টস নাই, কিন্তু আমার কাছে মনে হয় এটা মারাত্মক ধরনের ভুল। এই ধরনের ভুল যেন কোনো রেগুলেটর না করেন যে এই কোম্পানি ভালো হবে, ওই সেক্টর ভালো হবে, ওই সেক্টর এই হবে, সেটা একটি বিষয়। এবং আপনি দেখেন যেটা সাদেক ভাই বলছিল, একের পর এক আইন হচ্ছে, একটি দুটি আইন হচ্ছে আর বাকি কিছু আইন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এই যে বিষয়গুলোকে মিলিয়ে কিন্তু আমার মনে হয় বিশাল একটি চক্র কিন্তু আসলে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারকে নিয়ে মুভ করিয়েছে। এবং একটি লক্ষণীয় বিষয়, অন্য যে কোনো সেক্টরের একটা শেয়ারের দাম বাড়লে এসএসসি থেকে কোয়ারিজ হয়, ডিএসসি থেকে কোয়ারিজ হয়, তদন্ত কমিটি হয়, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে আজ পর্যন্ত একটি তদন্ত কমিটি হয়নি। না, সেই কোয়ারিজ তো এখন আর ডিএসসি থেকে বা সিএসসি থেকে দেওয়া হয় না মনে হয়। এই দায় বিএসসি এবং স্টক এক্সচেঞ্জ এড়াতে পারবে না, এই দায় অবশ্যই বিএসসি এবং দুই স্টক এক্সচেঞ্জকে নিতে হবে। কেন ইন্স্যুরেন্সের দাম 3 গুণ 4 গুণ 10 গুণ হয়ে যাওয়ার পরেও তারা কোয়ারিজ পর্যন্ত দেয়নি, তদন্ত কেন করেনি? কেন আজকে এই অবস্থাটা একটা অরাজক অবস্থা? জনাব জিয়াউর রহমান আমাদের সঙ্গে সিএসসি একজন পরিচালক রয়েছেন, আমরা তার কাছে একটু যাই। জনাব এমদাদুল ইসলাম, আপনি একটু বলবেন যে আমরা আগে দেখতাম যে ডিএসসি থেকে কোয়ারি দেওয়া হতো, সিএসসি থেকে কোয়ারি দেওয়া হতো, এখন এই যে এত বেড়ে যাচ্ছে আপনারা কোনো কোয়ারি দিচ্ছেন না, নাকি আপনাদের কোয়ারি দেওয়ার কোনো এখতিয়ার নেই এখন? না, এখানে এখতিয়ারটা থেকেও বড় কথা হলো যেটা সিএসসি বিএসসি দেখতে, সেটা আমাদের যে চিফ রেগুলেটর ডিসাইড করছে। সুতরাং এখানে আপনি যখন সূর্য উঠলে আপনি যেমন দেখেন, আমিও দেখি, সাদেক ভাইও দেখেন, জিয়া ভাইও দেখেন। এখন দেখেও যদি আমি যে কথা একটু আগেই আমি জিয়া রহমান সাহেবের কথা থেকে বুঝলাম, সেটা হচ্ছে যেমন ধরেন বাজারকে ইনফ্লুয়েন্স করার জন্য কোন ধরনের, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল রিমার্কস, সেই ধরনের রিমার্কস যারা পদে আছেন, অর্থাৎ যারা যেখান থেকে ইনফ্লুয়েন্স, আমি বললে যেমন ইনফ্লুয়েন্স যেটুকু হবে, আবার যদি সেটা ফাইন্যান্স মিনিস্টার বলে সেটা থেকে অনেক অনেক বেশি গুণ ইনফ্লুয়েন্স। সুতরাং দায়িত্বশীল পদে থেকে কারো সেখানে কোনো ধরনের ইনফ্লুয়েন্সিয়াল রিমার্কস, ইন্টেনশনাল আনইনটেনশনাল হোক, সেটা একদিকে যেমন নিবারিত হওয়া উচিত, নিবৃত থাকা উচিত, আরেকদিকে হচ্ছে যে এই বারবার আমরা যেটা বলছি, যেটা হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল লিটারেসির ব্যাপারটা, আমাদের বিনিয়োগকারীদের যত বেশি করে এই ব্যাপারে, গুজবের ব্যাপারে, যেমন আমরা এখন আলোচনা করছি, এই সাদেক ভাই বললেন বা জিয়া রহমান ভাই বললেন, এটার থেকে যদি আমাদের এই অনুষ্ঠানটা যদি আমাদের বিনিয়োগকারীদের 5% শুনে তাদেরকে অ্যাওয়ারনেস, তাদের নিজেদের ডেভেলপ, কারণ টাকাটা তার পকেট, টাকাটা এখন অন্য কারো পকেটে না, উনি ওনার পকেটের টাকাটা দিয়ে ক্ষতি হলে তার হবে, এটা সত্যি। এটা স্পেকুলেটিভ মার্কেট, এটা ফটকাবাজি, এটা বলা হয় এটা স্পেকুলেটিভ মার্কেট। এখানে কেউ হারবে, কেউ জিতবে। এখন জিতার জন্য মরিয়া হয়ে সে বিভিন্ন ধরনের কলাকৌশল যে নিবে, সেই কৌশলটা যদি আমি বুঝতে পারি বিনিয়োগকারী হিসেবে যে কি কৌশলে আমার পকেটটা কাটার চেষ্টা করা হচ্ছে, তাহলে সেটা কিন্তু বন্ধ হবে। এখানে অন্যথায় নাইলে আপনি যতই বলেন, কেউ না কেউ এখানে অর্থের জন্য মানুষ তার জীবনটা দেয়, সে চেষ্টা করবে তার মুনাফা, এবং স্পেকুলেশন এটা অ্যাকসেপ্টেড, এখানে ফটকাবাজি হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন দিন শেষে এটি বিনিয়োগকারীর নিজেদের অর্থ যাবে, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন হতে হবে। তার যে ট্রেডার ক্যাপিটাল কতটা আছে সেটুকু বোঝার ক্ষমতা যদি না থাকে, জনাব এমদাদুল ইসলাম, আপনি যেটা বলতে চাচ্ছেন বিনিয়োগকারীদের আরো বেশি সাবধানী হতে হবে, সেই সঙ্গে প্রত্যাশা থাকবে যে আপনারা যারা রয়েছেন সংশ্লিষ্ট, এরাও আসলে সেই পরিমাণ যেই উপদেশগুলো বা যেই যা করা উচিত সেগুলো করবেন। এবং আমরা একসময় যেমনটি দেখতাম যে সিএসসি বা ডিএসসি আসলে বাজার নিয়ে যেই পরিমাণে তদারকি করতো, সেই রকম তদারকি আমরা এখন দেখি না। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই দর্শক, তবে ছোট্ট আরেকটি বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ, সাথেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, পুঁজিবাজারে দুর্বল শেয়ারে আগ্রহ কেন, অনেক বিষয়ে আলোচনায় উঠে এসছে। জনাব এমদাদুল ইসলাম, আপনার কাছে ছিলাম আমরা সেই সময়, আপনি বিনিয়োগকারীদের পরামর্শ দিচ্ছিলেন দিন শেষে এটি তাদের পকেট থেকে টাকা যাবে, তাদের সাবধান হওয়ার কোনো বিকল্প নেই। সব মিলিয়ে আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি। আমরা একটু ইতিবাচক দিকে যদি আজকে ফিরে আসি, পুঁজিবাজারে তো এখন আসলে ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে এবং ব্যাংকগুলো এখন কেনার মতো পরিবেশ রয়েছে। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ডেও তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা যায়, কি মনে করেন আপনি? ধন্যবাদ।
এটা ঠিক। সেখানে আপনার এই যে স্পেকুলেশনের উপর ভিত্তি করে যে জিনিসগুলো হয়, হয়তো ব্যাংকের ক্ষেত্রে সেটা রিস্কটা কম থাকবে আমার মনে হয়। যেটা আমি যদিও আমার এই রিমার্কসও করা খুব বেশি, যেটা জিয়াউর রহমান ভাই পরে আবার ধরবেন যে আপনি এরকম একটা রিমার্কস করেন, এটা করা আছে যে আপনি যেহেতু লিড কোয়েশ্চেন করেন, লিডিং কোয়েশ্চেন এটা, যে ব্যাংকের উপরে যদি বিনিয়োগ করেন তাহলে সেখানে সব ব্যাংক যে এক সমান সেটাও না। সেখানে যিনি বিনিয়োগ করবেন তিনি বুঝে শুনে সেখানে বিনিয়োগ করবেন। অবশ্যই আমার মনে হয় তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো যেসব আমরা আলোচনা করছি সেসব ক্ষেত্রের দিকে ব্যাংক অত বেশি আমার মনে হয় না যে ঝুঁকিপূর্ণ হবে কারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব জিয়াউর রহমান, আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা জানি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে এবং বিভিন্ন খবরেও আমরা দেখেছি, বিভিন্ন রিপোর্টে আমরা পাচ্ছি যে বড় বড় ইনভেস্টররা তাদের আসলে বিনিয়োগ নিয়ে আসছে পুঁজিবাজারে, যেহেতু ব্যবসা বাণিজ্য অন্যদিকে রীতিম অনেক জায়গায় আসলে স্থগিত অবস্থা বিরাজ করছে। সব মিলিয়ে আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগগুলোর আচরণ কেমন হওয়া উচিত? স্বাভাবিকভাবে আপনি আশা করবেন না এই দুর্বল কোম্পানিগুলো কিনে তারা আসলে ভবিষ্যতে কোনো রকম ঝামেলা পড়ুক। তাদের প্রতি কি পরামর্শ থাকবে আপনার? আমিও বিশ্বাস করি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগকারী হিসেবে বাজারে আসবেন, ট্রেডার হিসেবে আসবেন না যে 3 মাসের জন্য কিনলাম, রাতারাতি অনেক দামে বিক্রি করে বের হয়ে গেলাম। তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে গেলে একটি কোম্পানির মৌল ভিত্তি স্টাডি করে তাদের পাস হিস্ট্রি গুলো দেখে, ডিভিডেন্ড পে আউট রেশিও, তার গ্রোথ সবকিছু দেখে এবং ভবিষ্যৎ সম্ভাবনা দেখে বিনিয়োগটা করবেন। এবং একটি ভালো দিক হচ্ছে, আমি জানি 2-3টি ব্যাংক আগে নিজেরা সরাসরি বিনিয়োগ করেছে, বিনিয়োগ করে দেখে যে বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসছে না, এখন একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছে যে ভাই তুমি আমার এই ফান্ডটা তোমরা ম্যানেজ করে যাও। কারণ কি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সেই এক্সপার্টিজ আছে, প্রফেশনালিজম আছে। সুতরাং এই যে চিন্তার মধ্যে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন, যে যেটা যার কাজ, আমার যেহেতু এখানে লিমিটেশন আছে, প্রফেশনালিজমের ঘাটতি আছে, এক্সপার্টিজের ঘাটতি আছে, আমি যদি যাদের এক্সপার্টিজ আছে তাদের মাধ্যমে করাই তাহলে ভালো রেজাল্ট আসবে। এইভাবে ভেতরে ভেতরে একটা চেঞ্জ কিন্তু আসছে। আমরা আশা করি যে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে, এটি আগামী দিনে এই বাজারকে আরো বেশি স্থিতিশীলতা দেবে, বাজারের ব্যাপ্তি বাড়াবে, বাজারের গতি বাড়াবে। আমি খুবই আশাবাদী এই বাজার নিয়ে। জনাব জিয়াউর রহমান, আপনারা একটি প্রতি বছরই আমরা জানি যে আপনারা মেলা করেন পুঁজিবাজার নিয়ে, এই বছরও করার পরিকল্পনা ছিল, সেটির সবশেষ আপডেট কি? আসলে এই বছরের এপ্রিলে এটি করার কথা ছিল, ডেট ফাইনাল ছিল, সব রেডিও ছিল, কিন্তু করোনা চলে আসাতে আসলে সবকিছুতে লন্ডভন্ড হয়ে গেছে। তো আমাদের এখনকার পরিকল্পনা হচ্ছে করোনা পরিস্থিতি একটু ইমপ্রুভ যদি করে, আমরা দেখি যে 1000-এর নিচে যদি সংক্রমণটা নেমে আসে, তাহলে হয়তো আমরা ইনশাল্লাহ অক্টোবর নাগাদ সেই মেলাটি করব। এবং এই মেলাটি কিন্তু এই যে এমদাদ ভাই এবং মুস্তাক ভাই দুজনই বলছেন যে ফিনান্সিয়াল লিটারেসি, মেলার মূল উদ্দেশ্যই থাকে কিন্তু এখানে একটা লিটারেসি, একটা ইস্যুকে কেন্দ্র করে বাজারে অনেক বিষয়গুলো সাধারণ বিনিয়োগকারী, সাধারণ মানুষের সামনে তুলে ধরা। আপনি জানেন যে আমাদের এই মেলায় অনেকগুলো সেমিনার থাকে সমসাময়িক ইস্যুতে, সেই সেমিনারগুলো মিডিয়া কভার করে, এর মধ্যে দিয়ে কিন্তু মেসেজগুলো আমাদের বিনিয়োগকারীদের কাছে যায়। আমরা আশা করছি যে পরিস্থিতি ভালো হলে এই বছরও করব, এবং এই বছরও এই মূল উদ্দেশ্যই থাকবে কিভাবে এই মেলার মাধ্যমে আরো বেশি বিনিয়োগকারীকে, আরো বেশি মানুষকে আমরা ফিনান্সিয়ালি লিটারেট করতে পারি, পুঁজিবাজার সম্পর্কে উৎসাহী করতে পারি, পুঁজিবাজার সম্পর্কে সচেতন করতে পারি। অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউর রহমান। যেমনটি আপনি বলছিলেন, আসলে পুঁজিবাজার নিয়ে মানুষকে জানানোর, বোঝানোর কিংবা সচেতন করার কোনোই বিকল্প নেই। জনাব মোস্তাক আহমেদ সাদিক, আপনার কাছে শেষবারের মতো ফিরতে চাই। আপনি দীর্ঘদিন ধরে এই পুঁজিবাজারে রয়েছেন, অবশ্যই বিনিয়োগকারী এখন যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ জানতে চাইবো, যে এই বাজারে আসলে যারা ঘর থেকেও লেনদেন করছেন কিংবা ফোনের মাধ্যমে লেনদেন করছেন তাদের আচরণ কেমন হওয়া উচিত, কী ধরনের শেয়ার তাদের কেনা উচিত, এবং এই অতিরঞ্জিত শেয়ারগুলোকে আসলে ডিলিট করে দেওয়া, মানে তাদের কেনার খাতা থেকে ডিলিট করে দেওয়া উচিত কিনা, আপনার বিজ্ঞ পরামর্শ জানতে চাই। দেখেন, আমি যেদিন থেকে গণমাধ্যমে কথা বলি সেদিন থেকে আমি একটা কথা বলতেছিলাম যে পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই টাকাটা আপনার ক্ষতি হলে আপনার হবে, লাভ হলো আপনার হবে। আপনি একটা বুঝে শুনে বিনিয়োগ করেন, আপনি জেনে বুঝেন যে আপনি কি কিনতেছেন, কেন কিনতেছেন। এই শেয়ারটা তো খাবার জিনিস না, এটা কত টাকা বছরের আয় করে, এর থেকে আপনাকে কত টাকা দিতে পারে, তার একটা ইতিহাস আছে, সেটা দেখে আপনি কিনেন। সেইভাবে যদি কিনেন আপনার পুঁজিবাজারে লোকসান হওয়ার কোনো সুযোগ নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যখন বাজারে সবাই বিক্রি করতে থাকে ভয়ে, প্যানিক হয়ে, তখন আপনি কিনেন, তখন আপনিও প্যানিক হয়ে যান, তাহলে তার ইয়ে হবে না। তো শেয়ার বাজার তো এরকম না যে বাজার আজকে প্যানিক হয়ে সবাই আমরা সব মরে যাবো, সবাই কেউ না কেউ বাঁচবে। এই জন্য ওয়ারেন বাফেটের একটা কথা আছে, যখন সবাই শেয়ার বিক্রি করে আমি তখন কিনি। আজকে সে বিশ্বের শ্রেষ্ঠ ধনী। বিনিয়োগকারী হিসেবে আপনাকে আসতে হলে আপনাকে একটু লিটারেট হতে হবে,
আপনাকে বুঝতে হবে কোন শেয়ারটা কত দামে কিনলাম এবং এর ইপিএস কত, এর আর্নিংস কত, সে আমাকে রিটার্ন দিবে কত। এই জিনিসটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু হবে না। আরেকটি বিষয় হচ্ছে জনাব মোস্তাক আহমেদ সাদিক, যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। জনাব সাদিক, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনারা যারা আসলে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলো যারা পরিচালনা করছেন, শেষ ছোট্ট করে বলবেন যে কোনো এরকম যখন দুর্বল কোম্পানি বিনিয়োগকারীরা কিনতে চায়, আপনারাও তো কোনো রকমের পরামর্শ দিতে পারেন, সেটা কি দিচ্ছেন? এই যে একটা চমৎকার প্রশ্ন করছেন। এই জন্য আমাদেরকে ফুল সার্ভিস ব্রোকারেজ লাইসেন্স দিতে হবে। আমাদের যদি ফুল সার্ভিস ব্রোকারেজ লাইসেন্স দিত, আমরা তাহলে সাজেশন দিতে পারতাম, আমরা রিসার্চ পেপার দিতে পারতাম, আমরা বলতে পারতাম ইউ ক্যান বাই দিস শেয়ার, ইউ শুড নট বাই। এই সপ্তাহে এই শেয়ারগুলো কেনা যাবে, এই সপ্তাহে যেটা বিদেশে আছে। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ব্রোকার ফুল সার্ভিস ব্রোকারেজ পায় নাই। আমরা শুধু বেচা কেনা লাইসেন্স আছে আমাদের। প্রত্যাশা রইল আপনারা এই ফুল সার্ভিস ব্রোকারের লাইসেন্সটিও পেয়ে যাবেন। সেইভাবে আপনারা অবশ্য যারা নিয়ন্ত্রক সন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আশা করছি। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তাক আহমেদ সাদিক, অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউর রহমান, এবং অসংখ্য ধন্যবাদ। জি জি জি, আমাকে একটু সহযোগিতা। জি জি জি, এরপরেও আমরা আমাদের ইনভেস্টরকে যারা অফিসে আছে তখন আমরা বসি, আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করি। এখন আগের তুলনায় এখন অনেকেই একটু লিটারেট সচেতন হয়েছে আগের তুলনায়। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তাক আহমেদ সাদিক, আবারও অসংখ্য ধন্যবাদ তিনজনকেই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আশা করি বীজ সংলাপের পরের কোনো পর্বে আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা বিনিয়োগ করবেন পুঁজিবাজারে অবশ্যই সাবধানতা অবলম্বন করে বিনিয়োগ করুন, জেনে বুঝে বিনিয়োগ করুন। ঘরে থাকুন এবং ঘরে বসেই সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।